ততদিন পর্যন্ত ধৈর্য ধরে এবং সঙ্গের নিয়মকানুন মেনে এখানে থাকতে বলা হয়েছে আমাকে। যেহেতু আর কোনো উপায় নেই, তাই ততদিন পর্যন্ত এখানেই রয়ে গেলাম। আমি জানি না লেডি নেফ্রা শেষ পর্যন্ত তার জবাব লিখিতভাবে দেবেন কিনা। শেষ পর্যন্ত কি জবাব দেবেন তিনি তাও জানি না। আপনার একান্ত অনুগত, মহাফেজ রাশা। সাদা রোব পরে অবগুণ্ঠনের চেহারা ঢেকে কয়েকজন লোক এসেছিলেন। তারা খাবার দিয়ে গেছেন খিয়ানকে। খেয়ে নিল সে। তারপর গোবরাটে দাঁড়িয়ে হাততালি দিল। কিছুক্ষণের মধ্যেই হাজির হলো রু। ওর সঙ্গে সাদা রোব পরা এক লোক। অবগুণ্ঠন নেই তার চেহারায়। তাকে চিনতে পারল খিয়ান। গতরাতে বেদিতে দাঁড়িয়ে থাকতে দেখেছে। তার হাতে পাপাইরাসটা দিল সে। একটা কথাও বলল না লোকটা। চিঠিটা নিয়ে চলে গেল। খিয়ানকে সেই হলে নিয়ে এলো রু। এখন কেউ নেই এখানে। গোপন একটা পথ ধরে মরুভূমিতে হাজির হলো দুজনে। কাল রাতে যাদেরকে দেখলাম তারা সবাই কোথায়? জিজ্ঞেস করলো খিয়ান। সূর্য উঠলে বাদুর কোথায় যায় লর্ড? ধরে নিন সেফ উধাও হয়ে গেছেন তিনি। আর কখনোই দেখা যাবে না তাদেরকে। মারা যাননি তারা কেউই, অথচ তাদের কোনো চিহ্ন নেই কোথাও। মানে মানে তাদের কেউ নীল নদের জেলে, কেউ মরুভূমির বেদুইন, কেউ আবার বিদেশি রাজদরবারের কর্মকর্তা। রাজা আপেপির সব গুপ্তচর লাগিয়েও যদি খোঁজেন তাদেরকে পাবেন না। কোথায় যাবেন? পিরামিডে। বড় পিরামিডগুলোর মধ্যে যেটা উচ্চতায় দ্বিতীয়, সেটার পাদদেশে গিয়ে থামল ওরা। নেপ্রাকে পিরামিডে চড়া শিখিয়েছেন যে সর্দার, দুই ছেলেকে নিয়ে কাছেই বসে আছেন তিনি। তার এক ছেলে বাঁশি বাজাচ্ছে, অন্য ছেলেকে নিয়ে তা শুনছেন তিনি। রূপ পিরামিডে চড়া কি সম্ভব? জিজ্ঞেস করল খিয়ান। জবাব না দিয়ে এগিয়ে গিয়ে সর্দারের সঙ্গে কিছুক্ষণ কথা বলল রু। ওদের কথোপকথন শুরু হওয়া মাত্র থেমে গেছে বাঁশির সুর। কথোপকথন শেষ হওয়ার পর দেখা গেল পরনের লম্বা রোব খুলে ফেলেছেন সর্দার আর তার দুই ছেলে। তাদের কোমর পেঁচিয়ে রাখা লিলিনের সংক্ষিপ্ত পোশাক দেখা যাচ্ছে। পিরামিডের দিকে ছুট লাগালেন তারা। এক ছেলে গিয়ে উঠল উত্তর দিকের ঢালে, অন্যজন দক্ষিণ দিকের টাতে। সর্দার নিজে উঠছেন পূব দিকের ঢাল বেয়ে। অনেকখানি পিছনে সরে দাঁড়িয়েছে খিয়ান। আশ্চর্য হয়ে দেখছে ওই তিনজনের কাণ্ড। কিন্তু এ কি? পশ্চিম দিকের ঢালে সাদা রোব পরা ওটাকে। তার পিরামিডে চড়ার অনায়াস দক্ষতা দেখে মনে হচ্ছে ওই কাজে সর্দার আর তার দুই ছেলের চেয়েও পটু সে। রু নিচু গলায় ডাকল খিয়ান। 4 নম্বর লোকটা কে? ব্যাপারটা এতক্ষণ খেয়াল করেনি রু। এবার দেখল। ভিড় করে কি যেন বলল। তারপর বলল, আসলে পিরামিডের চকচকে পাথর দেখে দৃষ্টিভ্রম হচ্ছে আপনার লর্ড। আমি কোনো 4 নম্বর লোক দেখতে পাচ্ছি না। রুর দিকে তাকিয়েছিল খিয়ান, ঘাড় ঘুরালো। আরে সত্যি তো, 4 নম্বর লোক বলে কোথাও কেউ নেই। থতমত খেয়ে গেছে খিয়ান। এক দৃষ্টিতে তাকিয়ে আছে পিরামিডের দিকে। সত্যি কি ভুল দেখেছে সে? চূড়ায় গিয়ে উঠলেন সর্দার আর তার দুই ছেলে। নেমে এলেন এক সময়। এসে দাঁড়ালেন খিয়ানের সামনে। সর্দার বললেন, পিরামিডে চড়া সম্ভব কিনা দেখেছেন? তাকে বকশিশ দিয়ে খিয়ান বলল, আপনাদের সঙ্গে সাদা রোব পরা 4 নম্বর লোকটা কে ছিল? সাদা রোব পরা, যেন আকাশ থেকে পড়েছেন সর্দার। 4 নম্বর লর্ড। নিশ্চয় কোথাও না কোথাও ভুল হচ্ছে আপনার। মোটেও না, নিজ চোখে দেখেছি আমি। তাহলে? পিরামিডের ভূতের গল্পটা খিয়ানকে শোনালেন সর্দার। তারপর বললেন, নিঃসন্দেহে ওই ভূতটাকে দেখেছেন আপনি। আমাকে পিরামিডে চড়া শেখাবেন সর্দার? ব্রাদারহুড অব দ্য ডনের সম্মতি ছাড়া সম্ভব না কাজটা। আপনাকে যদি অনেক দামি কোনো উপহার দিই তাহলেও না, না তাহলেও না। সূর্য ডুবে যাচ্ছে।
তাই আর কথা না বাড়িয়ে রুর সঙ্গে ফিরতি পথ ধরল খিয়ান। পাশাপাশি হাঁটছে ওরা। অন্য মনস্ক ছিল খিয়ান। একসময় খেয়াল করলো বিড়বিড় করে রু বলছে পাগল। পাগল না হলে এসব শিখতে চায় কেউ? আগে দেখেছি এক মেয়ে মানুষকে, আজ দেখলাম এক পুরুষ মানুষকে। মেয়ে মানুষ রু? চুপ করে আছে রু। জবাব দিচ্ছ না কেন? তবু কিছু বলছে না রু। তার মানে আমি যা দেখেছিলাম তা ঠিক। সত্যি চতুর্থ কেউ ছিল তখন সর্দার আর তার দুই ছেলের সঙ্গে, এবং সে একটা মেয়ে মানুষ। এসে গেছি আমরা। প্রসঙ্গটা এড়িয়ে গেল রু। লর্ড টাউয়ের সঙ্গে আপনার পরিচয় হয়েছে কি না জানি না। তিনি আজ রাতে তার সঙ্গে খেতে বলেছেন আপনাকে। আমি রাজি। খিয়ান ভেবেছিল নেফরাও হয়তো খেতে আসবে, কিন্তু আশা পূরণ হলো না ওর। খেতে খেতে কথা বলছে সে টাউয়ের সঙ্গে। টাউ এটা সেটা জানতে চাইছেন ওর কাছে। জবাব দেওয়ার পর টাউকে পাল্টা প্রশ্ন করছে সে। কিছুক্ষণের মধ্যেই খিয়ান জানতে পারল ভাতৃসঙ্গের লর্ড টাউয়ের অবস্থান সাধু রয়ের পরই। টাউ আসলে মিশরীয় না, সম্ভ্রান্ত এবং ধনাঢ্য পরিবারের সন্তান তিনি। এককালে যোদ্ধা ছিলেন, কূটনীতিক হিসেবে চাকরিও করেছেন, ঘুরেছেন দূর দূরান্তের অনেক দেশে, বেশ কয়েকটা ভাষা জানেন, শিখেছেন অনেক কিছু। তুলনামূলক ধর্মতত্ত্ব আর দর্শন তার প্রিয় বিষয়। কোনো এক দেশের রাজা হওয়ার কথা ছিল, কিন্তু স্বেচ্ছায় ত্যাগ করেছেন সিংহাসনের মোহ। যোগ দিয়েছেন ভাতৃসঙ্গের পুরোহিত হিসেবে, জীবন কাটিয়ে দিচ্ছেন এখন। খাওয়া যখন শেষ পর্যায়ে তখন খিয়ান বলল, আপনাদের ভাতৃসঙ্গের রহস্য সম্পর্কে যদি জানতে চাই আপনার কাছে বলবেন? বলবো, তবে তা নির্ভর করছে আপনি ঠিক কী জানেন, কী জানতে চান তার উপর। কিন্তু আজ না, পরে এক সময়। মাথা ঝাঁকিয়ে উঠে দাঁড়ালো খিয়ান। টাউকে বিদায় জানিয়ে ফিরে এলো নিজের ঘরে। 11 পতন। পরদিন সকালে খিয়ানকে জানানো হলো সর্দারের কাছে যে আবেদন জানিয়েছিল সে গতকাল তা মঞ্জুর করেছেন ভাতৃসঙ্গ। তাই রুকে নিয়ে জায়গা মতো হাজির হয়ে গেল সে। সর্দারের কথা মতো খুলে ফেললো স্যান্ডেল আর বেশিরভাগ কাপড়। একটা দড়ি বেঁধে দেয়া হলো ওর কোমরে। তারপর শুরু হয়ে গেল প্রশিক্ষণ। খিয়ান পরিচমে সাহসী। সিরিয়ার পর্বতে চড়ার অভিজ্ঞতা আছে ওর, তাই উচ্চতা ভীতি নেই। সর্দারের দুই ছেলের সহযোগিতায় উচ্চতায় সবচেয়ে ছোট পিরামিডের 2/3 পর্যন্ত উঠতে পারল সহজেই। কিন্তু নামার সময়, যখন আর মাত্র 20 ফুটের মতো বাকি আছে, অতিরিক্ত আত্মবিশ্বাসের কারণে কোমরে বাঁধা দড়িটা খুলে ফেলল এবং ধীরে সুস্থে নামার বদলে তাড়াহুড়ো করতে শুরু করলো। একদিকের একটা খাঁজে বেকায়দায় আটকে গিয়ে মচকে গেল ওর একটা পা। ভারসাম্য হারিয়ে ফেলল সে। পর মুহূর্তে টের পেল মাথা নিচের দিকে দিয়ে ঢাল বেয়ে গড়িয়ে পড়ে যাচ্ছে। দুর্ঘটনাটা দেখতে পেয়েছেন সর্দার, দেখেছে রুও। এক ছুটে দুজনে হাজির হলেন পিরামিডের পাদদেশে। হাত তুলে রেখেছেন যাতে ধরে ফেলতে পারেন খিয়ানকে। কিন্তু পিরামিডের ঢাল বেয়ে পড়তে থাকা পূর্ণবয়স্ক একটা লোককে ধরে ফেলা সহজ ব্যাপার না, এমনকি রুর পক্ষেও। প্রথমে ওর উপরে এসে পড়ল খিয়ান, কিন্তু ওকে ধরে রাখতে পারল না রু। ওর হাত ফসকে খিয়ান গিয়ে পড়ল সর্দারের উপর। তিনিও ধরে রাখতে পারলেন না ওকে। শেষ পর্যন্ত মাথা নিচের দিকে দিয়ে বালির উপর পড়ে গেল খিয়ান। পিরামিডের গা থেকে খসে পড়া এক টুকরো পাথরের সঙ্গে মাথা ঠুকে গেল ওর। ব্যথা টের পাওয়ার আগেই জ্ঞান হারিয়ে ফেলল বেচারা। অসাড় হয়ে গেল ওর শরীর। জ্ঞান ফেরার পর টের পেল দূরে কথা বলছে কেউ। অস্পষ্টভাবে শোনা যাচ্ছে কণ্ঠটা। ইচ্ছা থাকার পরও মানুষটাকে দেখতে পাচ্ছে না সে, কারণ চটচটে কিছু একটা যেন আঠার মতো আটকে রেখেছে দুই চোখের পাতা। রক্ত নাকি? মরেননি তিনি, বলল কণ্ঠটা। সম্ভবত ডাক্তার। ঘাড় অথবা হাত পাও ভাঙেনি, তবে মাথার চামড়া কেটে গেছে বিশ্রীভাবে। জমাট রক্তের কারণে বুঝতে পারছি না খুলির কোথাও চির ধরেছে কিনা। হঠাৎ প্রচণ্ড ব্যথার
কারণে অসাড় হয়ে গেছেন তিনি। তবে আমার মনে হয় ব্যথা আস্তে আস্তে কমে গেলে আবার স্বাভাবিক হয়ে যাবেন। আপনার কথাই যেন ঠিক হয়, বলল একটা উদ্বিগ্ন নারী কণ্ঠ। 3টা ঘন্টা ধরে বেহুশ হয়ে আছেন তিনি। আমি তো ধরেই নিয়েছিলাম। দেখুন, হাত নাড়ছেন তিনি। আরেকবার ওর নাড়ি পরীক্ষা করুন। কণ্ঠটা পরিচিত বলে মনে হচ্ছে না। কথা মতো কাজ করলেন ডাক্তার। তারপর বললেন, হ্যাঁ, স্বাভাবিক হয়ে আসছে হৃদস্পন্দন। চিন্তা করবেন না, ভালো হয়ে যাবেন তিনি। প্রার্থনা করুন তাই যেন হয়। কিছুক্ষণের নীরবতার পর হঠাৎ করেই যেন রেগে গেল মেয়েটা। কাকে যেন বলল। তিনি দড়ি খুলতে চাইলেন, আর আপনারা অমনি রাজি হয়ে গেলেন। আক্কেল থাকা উচিত ছিল আপনাদের। আর রু, লোকটা তোমার মতো বিশালদেহী না। তাহলে ওকে ধরে রাখতে পারলে না কেন? কিছু বলতে চেয়েও পারল না রু, কারণ ঠোঁট দুটো কোনো রকমে ফাঁক করেছে খিয়ান। অস্পষ্ট কণ্ঠে বলল, পানি। পানি নিয়ে আসা হলো ওর জন্য। একজোড়া কোমল হাত উঁচু করে ধরল ওর মাথা। আরেকজন পানি ভর্তি একটা পেয়ালা নিচু করে ধরল ওর ঠোঁটে। কিছুটা পানি খেলো খিয়ান। দীর্ঘশ্বাস ছাড়ল। তারপরই জ্ঞান হারালো আবার। পরের বার জ্ঞান ফেরার সঙ্গে সঙ্গেই টের পেল অসহ্য একটা ব্যথা যেন ছুরির ঘাই মারতে মারতে ছড়িয়ে পড়ছে মাথার একদিক থেকে আরেক দিকে। আবারও চোখ খুলতে পারবে না ধরে নিয়ে চোখ খোলার চেষ্টা করলো, এবং খুলতে পেরে আশ্চর্য হলো কিছুটা। এদিক ওদিক তাকাচ্ছে। ওর ঘরে নিয়ে আসা হয়েছে ওকে। শুইয়ে দেয়া হয়েছে বিছানায়। হাতের নাগালেই আছে একটা টুল। সেটার উপর ওর কিছু কাপড় আর অন্যান্য জিনিস রাখা। এমন সময় পর্দা ঝোলানো গোবরাটের ও প্রান্ত থেকে শোনা গেল একটা মেয়ের নিচু কণ্ঠ। কেমাহো, কেমন আছে লোকটা? দু হাতে ভর দিয়ে মাথা তুলতে চাইল খিয়ান। সঙ্গে সঙ্গে দাঁতে দাঁত চাপল। ব্যথায় যেন ছিঁড়ে পড়তে চাইছে মাথাটা। পাথরের মতো শক্ত ঠেকছে ঘাড়টা। আবার শুয়ে পড়তে বাধ্য হলো খিয়ান। একটু যেন কমলো ওর ব্যথা। সঙ্গে সঙ্গে টের পেল অদ্ভুত এক খুশিতে মন ভরে উঠেছে। কণ্ঠটা চিনতে পারছে সে। সেই রহস্যময়ী পথ প্রদর্শক, নাকি নেফরা স্বয়ং। বেশি ভালো না, বললেন কেমাহ। ডাক্তার বলেছিলেন 12 ঘন্টার মধ্যে জ্ঞান ফিরে পাবেন তিনি, কিন্তু 20 ঘন্টা হয়ে গেল অথচ চোখ খুলছেন না তিনি। ডাক্তার বলেছেন আঘাত গুরুতর না, কিন্তু শেষ পর্যন্ত কি হবে বুঝতে পারছি না। ওহ কেমাহ, আপনার কি মনে হয় মারা যাবে লোকটা? প্রার্থনা করি তা যেন না হয়। শরীরের অন্য কোথাও চোট পেলে অতটা ভয়ের কিছু ছিল না, কিন্তু মাথায় আঘাত পেয়েছেন তিনি। তাকে ভালো লেগেছে আমার। শরীরটা যেমন সুঠাম, চেহারা তেমন সুন্দর, মনটাও ভালো। অবশ্য আটিদের রক্ত বইছে তার গায়ে। কে বলেছে আপনাকে? কিছু কিছু কথা আছে যা কাউকে বলে দিতে হয় না। ওগুলো বাতাসে ভেসে বেড়ায়। কান খোলা রাখলে শোনা যায় এমনিতেই। আরও জানিয়ে রাখি আপনাকে, ওই লোক কিন্তু মোটেও কোনো মহাফেজ না। তিনি রাজদরবারের কোনো কর্মকর্তাও না। তিনি যুবরাজ খিয়ান, রাজা আপেপির একমাত্র সন্তান। শয়তানটাকে যদি বিয়ে করেন আপনি, তাহলে যুবরাজ খিয়ান আপনার সৎ ছেলে হবেন। কেমাহ, দয়া করে আপেপির কথা বলবেন না আমাকে। এমনিতেই মন ভালো না আমার। মিশরের সব দেবতার অভিশাপ নামক ওই লোকের উপর। লোকটা তাহলে রাজপুত্র? সেজন্যই তো বলি মহাফেজ হিসেবে পরিচয় দিচ্ছে নিজের, অথচ কেন সেরকম মনে হয় না ওকে। কেমাহ, দয়া করে মরতে দেবেন না ওকে। সে যদি মারা যায় তাহলে? এসব কি বলছি আমি? চলুন গিয়ে দেখি লোকটাকে। ওর জন্য প্রার্থনা করব আমি। ঠিক আছে, কিন্তু ঘরের ভিতরে বেশিক্ষণ থাকতে পারবেন না, কারণ ডাক্তার বা লর্ডটাও যদি চলে আসেন। একজন পরপুরুষের ঘরে মিশরের রানীকে দেখলে উল্টোপাল্টা ভাবতে পারেন। এক কাজ করুন, আপনি একা যান ঘরে, আমি এখানে দাঁড়িয়ে থাকি। কেউ চলে এলে হুঁশিয়ার করব আপনাকে। চট করে চোখ বন্ধ করে ফেলল খিয়ান, কিন্তু ওর কান খোলা আছে। প্রতিটা স্পন্দন যেন অনুভূত হচ্ছে হাতুড়ির বাড়ির মতো। পর্দা সরানোর মৃদু আওয়াজ পাওয়া গেল।
তস্ত ভীত পায়ে কেউ একজন এসে দাঁড়ালো বিছানার কাছে। নিশানায় বেঁধা তীরের মতো কাঁপা কাঁপা অথচ গোলাপের পাপড়ির মতো কোমল একটা আঙুল স্পর্শ করলো খিয়ানের ভুরু আর কপাল। মিশরীয়দের কায়দায় প্রার্থনা করছে ওই আঙুলের মালকিন। খিয়ানের মুখের খুব কাছে মুখ নামালো মানুষটা। এবার শোনা যাচ্ছে দ্রুত বিড়বিড় করে কি যেন আওড়াচ্ছে, সম্ভবত পবিত্র কোনো বাণী, অনুমান করলো খিয়ান। তারপর খিয়ানের পুরো শরীর অসাড় হয়ে গেল আবারও। ওর মনে হলো ওর হৃদস্পন্দন থেমে গেছে। ওর ঠোঁট দুটোকে মাত্র একটা মুহূর্তের জন্য স্পর্শ করেই সরে গেল একজোড়া কুসুম কোমল ঠোঁট। দীর্ঘশ্বাস ফেলার শব্দ শোনা গেল। তারপর সব চুপচাপ। চোখ খুলতে বাধ্য হলো খিয়ান। দেখলো ভেজা ভেজা একজোড়া চোখ নির্নিমেষ তাকিয়ে আছে ওর দিকে। নেফরা, নিচু কণ্ঠে বলে উঠল খিয়ান, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। কথাটা শোনা মাত্র নড়ে উঠল নেফরা। ঝোড়ো বাতাসের মতো এগিয়ে গেল গোবরাটের দিকে। তারপর এক থাবায় পর্দাটা সরিয়ে উধাও হয়ে গেল। তিলকে তাল বানানো লোকের স্বভাব। কোথাও যখন কোনো ঘটনা ঘটে, দূরের এক জায়গায় সেটা হয়ে যায় অতিরঞ্জিত। আরও দূরের কোথাও তা হয় বিকৃত, এবং শেষ পর্যন্ত বহু দূরের কোনো এক জায়গায় ঘটনার যে বিবরণ আলোচনা করে লোকে, তার সঙ্গে আকাশ পাতাল তফাৎ থাকে মূল ঘটনার। ভাতৃসঙ্গের দেয়া চিঠিটা নিয়ে টেনিসে এসেছে সঙ্ঘেরই এক ভাই, নাম টেমু। রাজদরবারে হাজির হওয়ার আগে একটা সরাইখানায় রাত কাটানোর সিদ্ধান্ত নিল সে। সেখানে জানতে পারল শখের বসে পিরামিডে চড়তে গিয়ে সেখান থেকে পড়ে মারা গেছে রাজা আপেপির দূত মহাফেজ রাশা। নিজের ছেলের মৃত্যু সংবাদ শুনলেন রাজা আপেপিও। তিনি স্বার্থপর মানুষ, নিজেকে ছাড়া কাউকে কখনো ভালোবাসেননি। তারপরও ছেলের প্রতি কিছুটা টান ছিল তার, অন্তত যখন সে ছোট ছিল তখন। দু একদিন মন খারাপ করে থাকলেন তিনি। তারপরেই বেরিয়ে পড়ল তার আসল চেহারা। সৈকতের উপর রুদ্র রোষে ঝাঁপিয়ে পড়ার আগে ঝঞ্ঝা বিক্ষুব্ধ সাগরের যে অবস্থা হয় তার হয়েছে সেরকম। নেফরাকে মিশরের রানী হিসেবে ঘোষণা করেছে ব্রাদারহুড অব দ্য ডন। এত বড় সাহস ওদের! সিদ্ধান্ত নিলেন মেয়েটাকে তার সঙ্গে বিয়ে না দিলে ওই সঙ্ঘের শেষ দেখে ছাড়বেনি। তাছাড়া কথা নেই বার্তা নেই, পিরামিডে চড়তে যাবে কেন খিয়ান? ওহো, সেখান থেকে পড়ে মরেছে সে, কিছুতেই মেনে নেওয়া যায় না। নিশ্চয়ই এটা হত্যাকাণ্ড, এবং খুব কৌশলে কাজটা করেছে ব্রাদারহুড অব দ্য ডন। ওরা নিশ্চয় কোনো না কোনোভাবে জেনে গিয়েছিল খিয়ানের আসল পরিচয়। তখন ভেবে দেখেছে আপেপির বর্তমান উত্তরাধিকারীকে যদি আগেই সরিয়ে দেওয়া যায়, তাহলে নেফরার পথ থেকে বড় একটা কাঁটা দূর হয়ে যায়। কারণ আপেপির সঙ্গে মেয়েটার বিয়ে হোক বা না হোক, মিশরের সিংহাসনের অন্য কোনো ন্যায্য দাবিদার থাকে না। মরুভূমি থেকে সিংহ ধরে এনে খাঁচায় বন্দি করা হলে সেটা যেভাবে ছটফট করে লম্বা একটা সময় সেভাবে কাটলো আপেপির। তারপর বালি যতই গরম হোক না কেন, তা যেভাবে ঠান্ডা হয়ে আসে, সেভাবে আস্তে আস্তে নিজে একে নিয়ন্ত্রণ করলেন তিনি। সিদ্ধান্ত নিলেন ভাতৃসঙ্গের চিঠির কোনো জবাব দেবেন না। টেমুকে গ্রেপ্তার করার আদেশ দিলেন তিনি। পাতাল কারাগারে নিয়ে গিয়ে বন্দি করে রাখতে বললেন ওকে, যাতে কারো সঙ্গে কথা বলা দূরে থাক, দেখা পর্যন্ত করতে না পারে সে। তারপর নিরিবিলি এক জায়গায় বসে পড়লেন। কি করা যায় ভাবছেন। এক সপ্তাহ পর অনেকখানি সেরে উঠেছে খিয়ান, কিন্তু বাড়াবাড়ি রকমের একগুঁয়েমে পেয়ে বসেছে ওকে। পিরামিড সে জয় করবেই, সুতরাং আবার শুরু হলো ওর প্রশিক্ষণ। এবং এবার আর কোনো দুর্ঘটনা ঘটল না। একসময় পিরামিড বেয়ে ওঠানামায় দক্ষতা অর্জন করে ফেলল সে নেফরার মতোই। ইদানিং ভোরে হাজির হয় সে পিরামিডের পাদদেশে। সূর্য ওঠামাত্র শুরু হয় ওর পিরামিড আরোহণ। রোদের তেজ যত বাড়ে, ওর তেজও যেন তত বাড়ে। সর্দার আর তার দুই ছেলে ক্লান্ত হয়ে পড়েন, হাঁপাতে থাকেন, কিন্তু সে ক্লান্ত হয় না, হাঁপায় না। এমন এক পাগল হাজির হয়েছে এখানে। একদিন পিরামিড থেকে নেমে এসে
রুকে বললেন, সর্দার, যার মনটা ভালো। তবে কেউ জানে কি না জানি না, আমাদের এই ভদ্রলোক পাগলের কিন্তু একটা দোষ আছে। এক হাত থেকে অন্য হাতে হাত কুড়াল নিল রু। তাকিয়ে আছে পিরামিডের চূড়ায় উঠে দাঁড়ানো খিয়ানের দিকে। দৃষ্টি ফিরিয়ে ভুরু কুচকে তাকালো সর্দারের দিকে। দোষ? হ্যাঁ, স্থানীয় কিছু গাছগাছড়ার কথা প্রায়ই জিজ্ঞেস করেন তিনি আমাকে, যেগুলোর রস সেবন করলে নেশা জাগে। বলেন কি? শুধু পিরামিডে ওঠানামা করেই যে দিন কাটছে খিয়ানের তা না। লর্ড টাউয়ের শিষ্যত্ব গ্রহণ করেছে সে। জ্ঞানের নতুন এক পৃথিবীর দরজা ওর জন্য খুলে দিয়েছেন টাউ। আগ্রহ নিয়ে শিখছে সে, এবং ওর আগ্রহের সবচেয়ে বড় কারণ নেফরা যোগ দিয়েছে ওর সঙ্গে। একটা টেবিলের একধারে লেখার উপকরণ আর পাপাইরাস সামনে নিয়ে বসে মেয়েটা। পেছনেই থাকেন কেম্মাহ। কাছাকাছি কোথাও ঘন ছায়ায় নিজের কালো শরীরটা অদৃশ্য করে রেখে দাঁড়িয়ে থাকে রু। নেফরার মুখোমুখি বসে খিয়ান। জ্বলন্ত প্রদীপের আলো গিয়ে পড়ে মেয়েটার উপর। পড়তে আসার সময় খুলে রেখে আসে সব গহনা, এমনকি রেখে আসে মুকুট, রাজদণ্ড। তারপরও তখন পরনের সাদা রূপটা যেন গহনা, মুকুট, রাজদণ্ড হয়ে নিঃশব্দে বলতে থাকে সে একজন রানী। যদি মিশরের নাও হয় তাহলে রূপের। কোনো কথা হয় না ওদের দুজনের মধ্যে, কারণ ভাতৃসঙ্গের অনেকগুলো নিয়মের মধ্যে একটা হচ্ছে শিক্ষকের উপস্থিতিতে ছাত্রছাত্রীরা নিজেদের মধ্যে কথা বলতে পারবে না। তবে শিক্ষককে প্রশ্ন করতে পারবে তারা, যা করে খিয়ান আর নেফরা। সেসব প্রশ্নের জবাব দেন টাউ। খিয়ানের কাছে ভাতৃসঙ্গের গোপন রহস্য, দলটার নীতি আদর্শ শুধু যে ভালোই লাগছে তা না, বরং চমৎকার আর অভিনব বলে মনে হচ্ছে। পাশাপাশি শিখছে জীবনের অনেক তত্ত্বকথা, রাজনীতির মারপ্যাচ এবং সরকার পরিচালনার নিয়ম নীতি। রাত। ইদানিং অদ্ভুত এক সখ্য গড়ে উঠেছে খিয়ান আর রুর মধ্যে। প্রতি রাতে ঘুমানোর আগে কিছু সময়ের জন্য খিয়ানের ঘরে হাজির হয় রু। আড্ডা দেয়। কিন্তু খিয়ানের সন্দেহ, আসলে আড্ডা দিতে আসে না লোকটা। নিজেদের গোপন ভাণ্ডারে চমৎকার মদ সংরক্ষণ করে রেখেছে ভাতৃসঙ্গের লোকেরা, কিন্তু তপস্যার সাথে তা খায় না ওরা। তবে কোনো মেহমান এলে তাকে খেতে দেয়, যেমনটা দেয়া হচ্ছে খিয়ানকে। সীমদের স্বাদ উপভোগ করতেই খিয়ানের ধারণা ওর ঘরে আসে রু। তা না হলে রুর মতো কারো যে মোটেও আড্ডা বাজনা প্রতি রাতে আসার কথা না। গত কয়েকদিন থেকেই একটা পরিকল্পনা ঘুরপাক খাচ্ছে খিয়ানের মাথায়, আর সেটা বাস্তবায়ন করার সিদ্ধান্ত নিয়েছে সে। পিরামিডের সর্দারের কাছ থেকে খবর নিয়ে স্থানীয় এমন কিছু গাছ জোগাড় করে এনেছে সে, যেগুলোর পাতার রস সেবন করলে নেশা হয়। পাতা চিপে রস বের করে একটা পাত্রে নিয়েছিল। আজ যে বোতল থেকে মদ খেতে দেবে রুকে, সেটাতে ঢেলেছিল সব রস, কারণ আজ সে বেহুশ করে দিতে চায় রুকে। গতকাল রাতে ওর ঘর ছেড়ে কিছুটা মাতাল অবস্থায় বেরিয়ে যাওয়ার পর আধো আলো আধো অন্ধকারে গা ঢেকে রুকে নিঃশব্দে অনুসরণ করে খিয়ান। তখন ভালো মতো দেখেছে কোন দিকে গিয়েছিল লোকটা। শেষে কোন দরজার সামনে হাজির হয়ে দরজাটার বাইরে মেঝেতে শুয়ে পড়েছিল। তবে তার আগে ওই দরজায় বিশেষ কায়দায় 3বার টোকা দিয়েছিল বিশালদেহী লোকটা। তারপর নিজের কোমর বন্ধনীতে আটকানো একটা চাবি আলগা করে নিয়ে বাইরে থেকে খুলেছিল দরজাটা। পাল্লা একটুখানি ফাঁক করে ভারী গলায় বলেছিল, রানী, আপনি ঠিক আছেন? ভিতর থেকে কী উত্তর দেয়া হয়েছিল তা শুনতে পায়নি চওড়া একটা পিলারের আড়ালে লুকিয়ে থাকা খিয়ান। কোনো সমস্যা নেই তো? আবার জিজ্ঞেস করেছিল রু। এবারও জবাব খিয়ানের কান পর্যন্ত পৌঁছায়নি। আজ রাতে রুর কাছ থেকে বিশেষ ওই চাবিটা ছিনিয়ে নেবে সে। গায়ের জোরে করতে পারবে না কাজটা জীবনেও, তাই কূটকৌশল অবলম্বন করতে যাচ্ছে। এরকম গর্হিত একটা কাজ করতে যাচ্ছে বলে অনুশোচনায় ভুগছে। কিন্তু ওর প্রেমে বেপরোয়া মনের কাছে অনেক আগেই পরাজিত হয়েছে ওর বিবেকবোধ।
আজ রাতে নেফরার সঙ্গে নিভৃতে দেখা করতেই হবে খিয়ানকে, কারণ আরেকটা পূর্ণিমা ঘনিয়ে এসেছে। ব্রাদারহুড অব দ্য ডনের আস্তানা থেকে খিয়ানের বিদায় নেয়ার সময়ও ঘনিয়ে এসেছে। আজ রাতে নেফরাকে প্রেম নিবেদন করবে খিয়ান। রু বিশালদেহী লোকটার পানপাত্রে বোতল থেকে মদ ঢেলে দিচ্ছে খিয়ান। আমার কি মনে হয় জানো? আমার মনে হয় সেদিন আসলেই চতুর্থ কাউকে দেখেছিলাম পিরামিডের ঢালে ঢালে। জীবনেও না। জড়িয়ে আসছে রুর কণ্ঠ। নেশার প্রবল্যে নিয়ন্ত্রণ হারিয়েছে নিজের উপর। কথা ছিল দেখা দিয়েই লুকিয়ে পড়বেন তিনি, কাজেই আপনি তাকে দেখতে পারেন না। কি বললে জানি না। আজ রাতে বেশি খেয়ে ফেলছো তুমি রু। সামলাতে পারছি না আসলে। নতুন যে বোতল খুলেছেন আজ, সেটার মধ্যে স্বাদ অন্যরকম লাগছে আজ। একটু তিতা, কিন্তু ছাড়তে পারছি না। আর একটু দেবেন নাকি লর্ড? রুর পাত্রটা কানায় কানায় পূর্ণ করে দিল খিয়ান। দুই চুমুকে পুরো পাত্র খালি করে ফেলল রু। তারপরই ওর হাত থেকে খসে পড়ল ওটা। খিয়ানের বিছানায় বসেছিল সে। তা সেই অবস্থাতেই একদিকে কাত হয়ে পড়ে গেল। গভীর শ্বাস প্রশ্বাসের শব্দ শোনা যাচ্ছে। মদের বোতলটা মেঝেতে নামিয়ে রাখল খিয়ান। উঠে এগিয়ে গেল রুর দিকে। খুলে নিল লোকটার কোমর বন্ধনীতে ঝোলানো বিশেষ চাবিটা। ভাতৃসংঘের সদস্যরা হুডওয়ালা যেরকম রোপ পরে, সেরকম একটা রোপ জোগাড় করে রেখেছে আগেই। ওটা গায়ে চাপালো, তুলে দিল হুড। প্রদীপ জ্বলছে ঘরে। সেটা নিভিয়ে গোবরাটের ঝোলানো পর্দাটা সরিয়ে বেরিয়ে এলো বাইরে। নেফরার ঘরের দরজায় 3বার টোকা দিল খিয়ান। সাড়া দিল না কেউ। মেয়েটা কি ঘুমিয়ে পড়েছে, নাকি এই সময়ে দরজায় টোকা পড়তে শুনলে কখনোই কিছু বলে না সে? অস্বস্তিকর অনুভূতি হচ্ছে খিয়ানের। চাবি দিয়ে দরজার তালা খুলল সে। রুর মতো একটুখানি ফাঁক করলো একদিকের পাল্লা, কিন্তু কিছু বলল না। চুপ করে দাঁড়িয়ে আছে। এদিক ওদিক দেখে নিল একবার। কে? রু। ঘরের ভিতর থেকে শোনা গেল নেফরার কণ্ঠ। এবার পাল্লাটা আরও ফাঁক করলো খিয়ান। চট করে ঢুকে পড়ল ঘরের ভিতরে। দরজাটা আটকে দিয়ে ঘুরে দাঁড়ালো। এক নজরেই বোঝা যায় বিলাসী জীবনযাপন করে না নেফরা। ঘরে একটা মাত্র খাট, তার পাশে একটা ছোট সিন্দুক, কাঠের একটা চেয়ার আর একটা টেবিলও দেখা যাচ্ছে। টেবিলটার উপর অগোছালো অবস্থায় রাখা আছে কিছু পাপাইরাস। সিন্দুকটার উপর রাখা আছে একটা জ্বলন্ত প্রদীপ। ওঠার আলোয় আলোকিত হয়ে আছে নেফরার খাট। খুব সম্ভব শুয়েছিল মেয়েটা। খোলা জানালা দিয়ে বাইরে তাকিয়ে আকাশের চাঁদ দেখছিল। অস্বাভাবিক কিছু একটা ঘটে গেছে বুঝতে পেরে উঠে বসেছে। টেনে টেনে ঠিক করছে পরনের কাপড়। চেহারা দেখলে স্পষ্ট বোঝা যায় ঘাবড়ে গেছে। কে তুমি? ভয় পাওয়া গলায় বলল নেফরা। রু কোথায়? জবাব দিল না খিয়ান। যদি আমার কোনো ক্ষতি করার ইচ্ছা থাকে তোমার। এদিক ওদিক তাকাচ্ছে নেফরা। আত্মরক্ষা করার জন্য কোনো অস্ত্র অথবা ওই জাতীয় কিছু খুঁজছে সম্ভবত। আগেই বলে রাখছি, চিন্তাটা বাদ দাও। তোমাকে যদি একবার হাতের নাগালে পায় রু, তাহলে। রবের হুডটা ফেলে দিল খিয়ান। এখনও চুপ করে আছে। প্রদীপের আলোয় আলোকিত হয়ে আছে খাট আর সেটার আশপাশ। আলো পৌঁছাতে পারেনি দরজা পর্যন্ত। তাই খিয়ান হুড ফেলে দেওয়ার পরও ওকে চিনতে পারছে না নেফরা। আবারও বলল, কে তুমি? কয়েক পা এগিয়ে এসে প্রদীপের আলোয় দাঁড়ালো খিয়ান। ওর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে নেফরা। ওর চোখে চোখ রেখেই দীর্ঘশ্বাস ছাড়ল কিছুক্ষণ পর। বলল, এত রাতে এভাবে আমার ঘরে আসাটা ঠিক হয়নি। কেউ দেখে ফেললে তোমার চেয়ে বেশি বদনাম হবে আমার। রু কোথায়? জবাব না দিয়ে নিচু গলায় খিয়ান বলল, কয়েকটা কথা বলতে চাই আমি। কি? প্রথম কথা, তোমাদের কাছে নিজের মিথ্যা পরিচয় দিয়েছি আমি। আমি আসলে মহাফেজ রাশা না। ওই নামে এবং ওই পেশায় একসময় একটা লোক ছিল টেনিসের রাজ দরবারে। তখন আমি অনেক ছোট। সে মারা গেছে অনেক আগেই। আমি আসলে যুবরাজ খিয়ান, রাজা আপেপির ছেলে, এবং এখন পর্যন্ত উত্তর মিশরের সিংহাসনের উত্তরাধিকারী। জানি, আমি জানতাম আমার পরিচয় জেনে গেছো তোমরা অনেক আগেই, বলছে খিয়ান।
তোমাদেরকে ধন্যবাদ। ইচ্ছা করলে মুখের উপর মিথ্যুক বলতে পারতে আমাকে, কিন্তু তা করনি। এবার দ্বিতীয় কথা, আমি তোমাকে বিয়ে করতে চাই নেফরা, কারণ আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। অদ্ভুত এক দুটি খেলে গেল নেফরার চোখে মুখে, কিন্তু কিছু বলল না সে। উত্তরাধিকারী হওয়ার পরও মিশরের সিংহাসন চাই না আমি, বলছে খিয়ান। আমি শুধু তোমার মন জিততে চাই নেফরা। আমরা দুজনে যদি একসঙ্গে থাকি তাহলে আমার বাবা আপেপির বিরুদ্ধে লড়াই করাটা সহজ হবে, কিন্তু যদি আলাদা হয়ে যাই তাহলে তুমি আমি দুজনেই ধ্বংস হয়ে যাব সম্ভবত। নেফরা, আমি আসলেই তোমাকে ভালোবাসি। আমাকে আনতে যেদিন তালগাছের বাগানে গিয়েছিলে তুমি, সম্ভবত সেদিন থেকেই আমি জানি তুমিও দুর্বল হয়ে পড়েছ আমার প্রতি, কারণ তা না হলে সেদিন ওভাবে ছুটে যেতে না আমার ঘরে, আমার জন্য প্রার্থনা করতে না, আমার ঠোঁটে ঠোঁট ছোঁয়াতে না। আমাদের ভবিষ্যৎ অন্ধকার নেফরা, আমাদের সামনে ভীষণ বিপদ। চলো একসঙ্গে তা মোকাবেলা করি, অথবা চলো একসঙ্গে পালিয়ে চলে যাই দূরে কোথাও। যদি পালিয়ে যাই মিশরের কি হবে? আমার অভিষেক অনুষ্ঠানে উপস্থিত ছিলে তুমি, সেখানে কি প্রতিজ্ঞা করেছি তা শুনেছ নিশ্চয়। শুনেছি, কিন্তু ভুলে গেছি। যেদিন তুমি ঢুকেছ আমার মনে সেদিন থেকে বাকি সব কিছু ভুলে গেছি আমি। নেফরা, সত্যি করে বলো তো, তুমি কি আমাকে ভালোবাসো না? নেফরা নিশ্চুপ। দয়া করে চুপ করে থেকো না, বলল খিয়ান। যে কোনো সময় এখানে হাজির হয়ে যেতে পারে রু। তখন যদি আমাকে দেখে ফেলে সে, তাহলে কোনো কথা বলার সুযোগ না দিয়ে ওর হাত কুড়ালের এক কোপে কেটে ফেলবে আমার মাথা। নেফরা বলল, যে লোক আমার বাবাকে খুন করেছে তুমি তার ছেলে। যে লোক আমাকে অপমানজনক প্রস্তাব দিয়েছে তুমি তার উত্তরাধিকারী। এ অবস্থায় কি করে বলতে পারি আমিও তোমাকে ভালোবাসি? ইচ্ছা থাকলেই বলতে পারো, কারণ যে কোনো পরিস্থিতিতে সত্যি বলা যায়। সত্যি গোপন করাটা বড় রকমের পাপ, জানো তো? জানি, কিন্তু তারপরেও বলবো না। যদি ইচ্ছা হয় তাহলে প্রশ্নটা জিজ্ঞেস করে দেখতে পারো স্ফিংক্সকে, অথবা জিজ্ঞেস করে দেখতে পারো পিরামিডের সেই ভূতটাকে। আগামীকাল রাতে পূর্ণিমা, সাহস থাকলে যেও পিরামিডের পাদদেশে, কিন্তু এখন দয়া করে চলে যাও। চাবিটা রুর কোমরবন্ধনীতে আটকিয়ে এছে কি আটকায়নি খিয়ান। সঙ্গে সঙ্গে নড়ে উঠল দানবটা। ওর একটা হাত যেন আপনা আপনি স্পর্শ করলো বিশাল মাথাটা। তার মানে নেশা এখনও পুরোপুরি কাটেনি ওর। দুর্বল গলায় জিজ্ঞেস করলো, কি কি হয়েছিল? আমি কি জানি কি হয়েছিল? খেকে উঠল খিয়ান। তখন কত মানা করলাম তোমাকে বেশি খেও না। ভালো কথা না শোনাটাই বেশিরভাগ লোকের স্বভাব। এসব মদ বছরের পর বছর ধরে সংরক্ষণ করা হয়েছে। না জানি, না জানি কোন সমাধিতে বিশ্বাসের উপর ভরসা করে খাচ্ছি, কিন্তু কে জানে কোন বোতলের কি অবস্থা আসলে। যাও জায়গা মতো ফিরে গিয়ে বেশি করে পানি দাও মাথায়, হাত মুখ ধোও। আর শোনো, মদ খেয়ে যে বেহুশ হয়েছিলে সে কথা বলো না কাউকে। দেহরক্ষীর চাকরি আর করতে হবে না তোমাকে তাহলে। টলতে টলতে খিয়ানের ঘর থেকে বেরিয়ে গেল রু। শুয়ে পড়ল খিয়ান, কিন্তু ঘুম আসছে না ওর। বিক্ষিপ্ত চিন্তাধারা ঘুমোতে দিচ্ছে না ওকে। চারদিকে শুধু সমস্যা দেখতে পাচ্ছে সে। যেদিকেই তাকাচ্ছে শুধু দেখছে বড় বড় গর্ত। একটু বেখেয়াল হলেই পড়তে হবে সেগুলোর ভিতরে। সে নিজে উত্তর মিশরের যুবরাজ, অথচ মেনে নিয়েছে ব্রাদারহুড অব দ্য ডনের আদর্শ। এই সঙ্গকেই ধুলোর সঙ্গে মিশিয়ে দেওয়ার হুমকি দিয়েছেন ওর বাবা। এখন কি করবে খিয়ান? ওর বাবা যদি আদেশ দেন তাহলে রয়ের কাছে করা প্রতিজ্ঞা ভুলে গিয়ে কিভাবে হামলা করতে হবে এখানে তা জানিয়ে দেবে আঠিদের সেনাবাহিনীকে। সেনাবাহিনীকে নাকি ওই বাহিনীর বিরুদ্ধে কি করে লড়তে হবে তা শেখাবে ভাতৃসংঘের সদস্যদের। দীর্ঘশ্বাস ফেলল খিয়ান। যে কোনো একটা কাজ করতে হবে ওকে। হয় ভুলে যেতে হবে সে যুবরাজ, নিজের ভবিষ্যৎ এবং এমনকি সম্ভবত জীবনও উৎসর্গ করতে হবে নেফরার খাতিরে, নয়তো ভুলে যেতে হবে মেয়েটাকে। কিন্তু নেফরাকে ভুলে যাওয়া সম্ভব না। উঠে বসল খিয়ান।
ঠিক নিজের ভবিষ্যৎ ভোলা সম্ভব, জীবন উৎসর্গ করা সম্ভব, কিন্তু নেফরাকে ভোলা সম্ভব না। কিয়ানের কোনো সন্দেহ নেই নেফরাও ভালোবাসে ওকে। তাহলে কথাটা স্বীকার করলো না কেন তখন? কেন হেয়ালি করলো? তিতা হাসি আসলো কিয়ান। স্বীকার করলে কি হবে? ধরা যাক নেফরাকে বিয়ে করলো সে, তারপর ভাতৃসঙ্গকে তো ধুলোয় মেশাবেনই ওর বাবা। একই সঙ্গে সম্ভবত নিজ হাতে গলা কাটবেন খিয়ানের। অথবা জিজ্ঞেস করে দেখতে পারো পিরামিডের সেই ভূতটাকে। নেফরার কণ্ঠ যেন কানে বাজছে খিয়ানের। আগামীকাল রাতে পূর্ণিমা, সাহস থাকলে যেও পিরামিডের পাদদেশে। প্রেম নিবেদন করেছে খিয়ান, কিন্তু সেটার জবাব সরাসরি দিতে অস্বীকৃতি জানিয়েছে নেফরা। এটা কি পরোক্ষ প্রত্যাখ্যান? আসলে কি চায় মেয়েটা? রাজা আফেপিকে যে বিয়ে করতে চায় না সে বিষয়ে কোনো সন্দেহ নেই খিয়ানের। হয়তো ভালোবাসে খিয়ানকে, কিন্তু তাও স্বীকার করবে না। হয়তো নিজের ভালোবাসা লুকিয়ে রাখতে চায় নিজের ভেতরেই। কেন? যাতে বিয়ে করতে না হয়, এমনকি খিয়ানকেও। তাতে কার কী লাভ? একটা কথা মনে পড়ে গেল খিয়ানের, এবং সঙ্গে সঙ্গে ওর মনে হলো ওর মাথাটা যেন আবারও ঠুকে গেছে কোনো পাথরের সঙ্গে। ওর সারা শরীর যেন অসাড় হয়ে গেছে আবারও। যদি পালিয়ে যায়? নেফরার কণ্ঠ আবারও যেন বাজছে খিয়ানের কানে। তাহলে মিশরের কি হবে? আমার অভিষেক অনুষ্ঠানে উপস্থিত ছিলে তুমি। সেখানে কি প্রতিজ্ঞা করেছি আমি, তা শুনেছ নিশ্চয়। ঠিক। মিশরের কি হবে? হয়তো এই চিন্তাটাই নিজের কামনা বাসনা পূরণের ক্ষেত্রে অন্তরায় হয়ে আছে নেফরার জন্য। পিরামিডের ভূত, বিড়বিড় করছে খিয়ান। পিরামিডের ভূত জবাব দেবে আমার প্রশ্নের? কিন্তু সেটা কিভাবে সম্ভব? ভূত বলে কিছু নেই পৃথিবীতে। নেফরা আমাকে ভালোবাসে কিনা আবারও বিড়বিড় করলো খিয়ান। তা কিভাবে জিজ্ঞেস করব একটা ভূতকে? ধরলাম ভূতটার সঙ্গে দেখা হলো আমার, ওকে জিজ্ঞেসও করলাম প্রশ্নটা, কিন্তু সে কি জবাব দেবে, নাকি আমার ঘাড় মটকাবে? পুরো ব্যাপারটা যত হাস্যকরই হোক, যেতে বলেছে নেফরা। খিয়ান যাবেই, যত ভয়ই লাগুক না কেন ওর। আগামী আগামীকাল রাতে পূর্ণিমার আলোয় গিয়ে দাঁড়াবে সে পিরামিডের পাদদেশে। যদি কিছুই না ঘটে, যদি প্রশ্নটার জবাব না পায় সে, তাহলে ধরে নেবে ঘুরিয়ে না বলেছে নেফরা। তারপর কি করবে খিয়ান? এক পূর্ণিমায় এসেছিল সে এখানে, আগামীকাল আরেক পূর্ণিমা। যে কদিন থাকতে বলা হয়েছিল ওকে, আগামীকাল তা পূর্ণ হচ্ছে। কাজেই নেফরার জবাব যদি না হয়, সুধা সাধু রয়ের কাছে যাবে খিয়ান। ওর বাবার চিঠির লিখিত জবাব চাইবে তার কাছে। তারপর সেটা নিয়ে ফিরে যাবে টেনিসে, দায়িত্ব সম্পাদন করবে। তারপর পালিয়ে যাবে সে। কোথায় যাবে জানে না, শুধু জানে পালাতে হবে ওকে। হয়তো ঘুরে বেড়াবে দেশে দেশে, মুখ ফিরিয়ে নেবে জীবনের উপর থেকে, ভুলে থাকার চেষ্টা করবে নেফরাকে। বালিশে মাথা রাখলো সে, বিড়বিড় করে বলল, আমি তোমার প্রেমে পড়েছি নেফরা। 12। পিরামিডের ভূত। মাঝরাত নিজের ঘর ছেড়ে বের হলো খিয়ান একা। একদিনে ভাতৃসঙ্গকে যেমন আপন করে নিয়েছে সে, সঙ্গের সদস্যরা তেমনটা করেছে। তাই সে যদি একা চলাফেরা করে, আস্থানার ভিতরে কেউ কিছু বলে না। মন ভারী হয়ে আছে খিয়ানের। বারবার মনে হচ্ছে যা করতে যাচ্ছে তা সম্পূর্ণ উদ্দেশ্যহীন। পর মুহূর্তেই মনে হচ্ছে এটা না করেও উপায় নেই। থমথমে পরিবেশ। হাঁটতে হাঁটতে গোপন পথ পার হয়ে সারি সারি সমাধির একধারে চলে এলো সে। দাঁড়িয়ে আছে খোলা আকাশের নিচে, মুখ তুলে তাকালো। পূর্ণিমার চাঁদটাকে দেখে মনে হচ্ছে ওটা যেন রূপার একটা থালা হয়ে ঝুলে আছে আকাশে। আকাশের এক কোণায় অদ্ভুত আকৃতি ধারণ করে স্থির ভাসছে কিছু কালচে সাদা মেঘ। পিরামিডগুলো যেন মাথা তুলে দাঁড়িয়ে আছে পর্বতের মতো। চাঁদের আলোয় ওগুলোর ছায়া তৈরি হয়েছে সমাধিগুলোর উপর। স্থির হয়ে আছে বাতাস। একটা ঝিঝিও ডাকছে না আশেপাশে কোথাও। গায়ে কাঁটা দিয়ে উঠল খিয়ানের। ভাবল, প্রেম সন্ধানের জন্য জায়গাটা কি ভয়ঙ্কর।
সৌধ গড়ে তোলা হয়েছে কোনো কোনো সমাধির উপর। ওগুলো যেন পেতলোকের নিঃশব্দ প্রতীক হয়ে আছে। মাটির নিচে যারা শুয়ে আছেন তারা আজ থেকে কয়েকশো বছর আগে বেঁচে ছিলেন, কিন্তু এখন এখন হয়তো তাদের সবাই শূন্য অক্ষিকোটর মেলে তাকিয়ে আছেন খিয়ানের দিকে, অনুসরণ করছেন ওর প্রতিটা পদক্ষেপ। প্রেম আর ঘৃণা দুটো আবেগ থেকেই মুক্ত তারা, কিন্তু রাতের এই প্রহরে যে তাদের শান্তি নষ্ট করছে তাকে কি অভিশাপ দিতে সক্ষম না? ঠিক কটা আত্মা এখন দেখছে খিয়ানকে, ভাবল সে। একটা, 10টা, নাকি 1000? 10,000? পরের পূর্ণিমা যখন আসবে ততদিন সে বেঁচে থাকবে তো? কোত্থেকে যেন এক টুকরো মেঘ এসে ঢেকে দিল চাঁদটাকে, গাঢ় ছায়া পড়ল। থমকে দাঁড়িয়ে পড়ল খিয়ান। অনতি দূরে ডেকে উঠল নিঃসঙ্গ একটা শিয়াল। মরা খুঁজতে বের হয়েছে ওটা। একটা পাথরের উপর বসে পড়ল খিয়ান। বিষণ্ণ কণ্ঠ থেকে ডেকে বিষণ্ণ কণ্ঠে থেকে থেকে ডাকছে শিয়ালটা। একটানা তাকিয়ে থাকলে টের পাওয়া যায় একটু একটু করে দীর্ঘ হচ্ছে পিরামিডের ছায়া। জোরে দম নিলে কিসের যেন গন্ধ পাওয়া যায় স্তব্ধ বাতাসে। কোথাও কি কিছু পুড়ছে? আরেকবার গায়ে কাঁটা দিয়ে উঠল খিয়ানের। সব চুপচাপ, কোথাও কিছু নড়ছে না। কিন্তু খিয়ান নিশ্চিত কাছে পিঠেই হাজির হয়েছে কেউ একজন, অথবা কিছু একটা। বারবার এদিক ওদিক তাকাতে লাগলো সে। বিশাল এক সমাধিসৌধের পাশে নড়ে উঠল কিছু একটা। আর একটু দীর্ঘ হচ্ছে পিরামিডের ছায়া, নাকি খিয়ান একা বুঝে চুপিসারে কাছিয়ে আসছে নিশাচর কোনো মাংসাশী? মরুভূমির সিংহ নয় তো, কিন্তু মাটির সঙ্গে বুক লাগিয়ে শিকারের দিকে এগিয়ে যাওয়া সিংহের চেয়ে অনেক বেশি লম্বা মনে হলো না ছায়াটাকে। আবারও নড়ে উঠল ওটা। দৃষ্টিভ্রম হচ্ছে নাকি খিয়ানের। নিষ্পলক তাকিয়েছিল সে। ওর চোখ ফাঁকি দিয়ে পাশের এক সমাধির আড়ালে গেল কি করে ছায়াটা? ঘাড়ের লোম দাঁড়িয়ে গেল খিয়ানের। নিশ্চয় আরেক টুকরো মেঘে চাঁদটা ঢাকা পড়ে গেল এমন সময়। ওটা যখন সরে গেল তখন ছায়াটাকে অথবা মূর্তিটাকে স্পষ্ট দেখতে পেল খিয়ান। আপাদ মস্তক সাদা এক নারী, নাকি পিরামিডের সেই ভূত? সাংঘাতিক ভয় পেয়ে গেছে খিয়ান। মাথার চুল দাঁড়িয়ে যাওয়ার মতো অবস্থা হয়েছে ওর। যে পাথরের উপর বসে আছে নিজেকে সেটার অংশ বলে মনে হচ্ছে। চলার শক্তি তো বটেই, নড়ার শক্তি পর্যন্ত হারিয়ে ফেলেছে সে। বিকল হয়ে গেছে সব ইন্দ্রিয়। শুধু নির্নিমেষ দেখে যাচ্ছে দুই চোখ। ওর দিকে ঘাড় ঘুরিয়ে তাকালো সেই সাদা মূর্তি। একটা আত্মচিৎকার বেরিয়ে আসতে গিয়েও মরে গেল খিয়ানের মুখের ভিতরে। চোখ কোথায় সেই মূর্তির? দুই অক্ষিকোটর কঙ্কালের মতো ফাঁকা এবং বড় বড় কেন? কি হয়ে গেল খিয়ানের বলতে পারবে না নিজেও। উঠে দাঁড়ালো ভূতগ্রস্তের মতোই। নিয়তি যেভাবে নিজের দিকে টেনে নেয় সব কিছুকে, ওকে যেন সেভাবে আকর্ষণ করছে মূর্তিটা। ওটার দিকে এগিয়ে যাচ্ছে সে, যেন অবশ্যম্ভাবী অবশ্যম্ভাবী পরিণতি ঘনিয়ে এসেছে ওর। যে সমাধির আড়ালে শেষ দেখা গেছে মূর্তিটাকে, ওটার কাছে গিয়ে দাঁড়ালো খিয়ান। উধাও হয়ে গেছে ওটা। এদিক ওদিক তাকালো খিয়ান। ওই তো ভরা পূর্ণিমার আলো এবার যেন আরও উজ্জ্বল করে তুলেছে মূর্তিটাকে। বড় পিরামিডগুলোর মধ্যে দ্বিতীয়টার দিকে এগিয়ে চলেছে ওটা। পিরামিডটা ফারাও খাপড়ার জানে খিয়ান। আবার এগোতে শুরু করলো সে। কিন্তু যত দ্রুত হাঁটে খিয়ান, মূর্তিটাও হাঁটার গতি তত দ্রুত করে। শেষ পর্যন্ত পিরামিডের উত্তর দিকের ঢালের কাছে পৌঁছে গেল ওটা। বিশেষ একটা নাম আছে ওই ঢালের, উর খাপড়া। সেখানে চোখা হয়ে আছে পাশাপাশি দুই দিকের সংযোগস্থল। দেখলে মনে হয় তাক করে রাখা হয়েছে কোনো বর্ষা। মূর্তিটা নিশ্চয় থামবে ওখানে, ভাবল সে। কিন্তু না, ওকে আশ্চর্য করে দিয়ে উর খাপড়া বেয়ে উঠতে শুরু করলো মূর্তিটা। তারপর লম্বা একটা তালগাছ ঠিক যতটুকু উঁচু হয় সে পর্যন্ত ওঠার পর উধাও হয়ে গেল হঠাৎ। স্থির হয়ে দাঁড়িয়ে আছে খিয়ান। কিভাবে সম্ভব হলো ব্যাপারটা?
সে নিজেও কয়েকবার ওঠানামা করেছে উর খাফরা বেয়ে, জানে কোথাও কোনো গোপন পথ নেই। তার মানে ওই মূর্তি কি আসলেই ভূত? তা না হলে ওভাবে উধাও হয়ে যাওয়ার কথা না। ভয় কিছুটা হলেও কমেছিল খিয়ানের, এখন আবার বাড়তে শুরু করেছে। কাঁপা কাঁপা পায়ে এগিয়ে গেল সে উর খাফরার দিকে। ঢাল বেয়ে একটু একটু করে উঠছে। 50 ফুটের মতো ওঠার পর স্থবির হয়ে গেল হঠাৎ। ঢালের গায়ে এক জায়গায় একটা গর্ত। আসলে ওটা গর্ত না, খুব সম্ভব ট্র্যাপডোর, বিশেষ কায়দায় বানানো। চাঁদের আলো কিছুটা হলেও প্রবেশ করছে ওই জায়গা দিয়ে। নিচের দিকে নেমে যাওয়া একটা প্যাসেজ দেখা যাচ্ছে। সেখানে নির্দিষ্ট দূরত্ব পরপর বসানো আছে কতগুলো জ্বলন্ত প্রদীপ। দ্বিধার জড়তা পেয়ে বসেছে খিয়ানকে। কি করবে এখন? ঢুকে পড়বে ট্যাপডোর দিয়ে, প্যাসেজ ধরে নেমে দেখবে কোথায় গেছে ভুতুরে মূর্তিটা। কিন্তু সাহস আবার কিছুটা ফিরে পেল খিয়ান কিন্তু সাহস আবার কিছুটা ফিরে পেল খিয়ান। পুরো ব্যাপারটা যদি ভূতেরই হবে, তাহলে জ্বলন্ত প্রদীপের ব্যাখ্যা কী? ভূতদের কোনো কিছু দরকার হয় বলে শোনেনি সে। যদি হয়ও অন্ধকারে চলার জন্য প্রদীপের আলোর দরকার নেই নিশ্চয়। প্যাসেজে ঢুকে পড়ল খিয়ান। গ্রানিটের দেয়ালের সঙ্গে অদ্ভুত কিন্তু নিখুঁত সামঞ্জস্য রেখে প্রায় পঁয়ত্রিশ কদমের মতো বেশ খারাপভাবে নেমেছে প্যাসেজটা। পরে 30 কদম এগিয়ে জমিনের সঙ্গে সমান্তরালে শেষ হয়েছে পাথরে বানানো বড় একটা চেম্বারে। মাথার উপর ছাদ আছে। সেটা বানানোর জন্য ব্যবহৃত হয়েছে রং করা পাথরের বড় বড় স্ল্যাব। চেম্বারটা মোটামুটি বর্গাকার। ওটার ঠিক মাঝখানে নিথর দাঁড়িয়ে আছে গ্রানিটের একটা উঁচু শবাধার। আর কোথাও কিছু নেই। সব প্রকোষ্ঠের গোবরাটে আজব এক দরজা দেখা যাচ্ছে। মেঝে থেকে 2 হাত উপরে সেটা বানানোই হয়েছে সেভাবে। আবার ছাদ থেকে 2 হাত নিচে পুরোটাই গ্রানিটের, এমনকি কবজাগুলো। খিয়ান ভাবল দরজাটা বেশ ভারী, তাই 2 হাত দিয়ে ঠেলা দিল পাল্লায়। সঙ্গে সঙ্গে ওর বুকের খাঁচায় জোরে বাড়ি মারল হৃৎপিণ্ডটা। গভীর ঘুমের মধ্যে যেভাবে কাতরে ওঠে অনেকে, সেরকম একটা গুরুগম্ভীর কাতরানির শব্দ প্রতিধ্বনিত হচ্ছে পুরো চেম্বারে। ভয়ে কাঁপতে কাঁপতে ভিতরে ঢুকল খিয়ান। প্রাচীন কারিগররা শব্দ উৎপাদনের কোনো আজব কৌশল কাজে লাগিয়েছে কে জানে। সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর শব্দ পরিণত হচ্ছে প্রতিধ্বনিতে। মনে হচ্ছে কারা যেন ফিসফিস করছে। সব প্রকোষ্ঠের ভেতরে সেই অপার্থিব ফিসফিসানি রীতিমতো আতঙ্কে পরিণত হয়েছে খিয়ানের জন্য। 1 পা এগোয় সে। মেঝের সঙ্গে ঘষা খায় ওর স্যান্ডেল। সঙ্গে সঙ্গে মনে হয় কারা যেন এসে দাঁড়িয়েছে ঘাড়ের ঠিক পেছনে। চমকে উঠে ঘাড় ঘুরিয়ে তাকায়। ফেলে আসা প্যাসেজটা দেখে। খাঁখা করছে ওটা। দূর থেকে ছোট দেখাচ্ছে জ্বলন্ত প্রদীপগুলো। বলা ভালো ওগুলোর শিখা। রং করা ছাদের সঙ্গে লেপ্টে থাকা অন্ধকারের পটভূমিতে প্রতিটা নিষ্কম্প শিখাকে মনে হচ্ছে অনেকটা একচোখা ভূত। এক দৃষ্টিতে তাকিয়ে থেকে দেখছে কি করছে খিয়ান। একটু একটু করে আগের জায়গায় ফেরত যাচ্ছে খোলা দরজাটা। প্রতিধ্বনি হতে শুরু করেছে কাতরানির শব্দ। মনে হচ্ছে শেষ নিঃশ্বাস ছাড়ছে মৃত্যুপথযাত্রী কেউ। ঘাড়ের কাছটা শিরশির করে উঠল খিয়ানের। সাহস পাওয়ার জন্য কোমর বন্ধনীতে খাপে ঝোলানো তলোয়ারে এর হাতল স্পর্শ করল সে। একটা মাত্র প্রদীপ জ্বলছে সব প্রকোষ্ঠের ভেতরে। ওটার ক্ষীণ আলো তারার মতো মিটমিটে মনে হচ্ছে কালীগোলা অন্ধকারের পটভূমিতে। এদিক ওদিক তাকাচ্ছে খিয়ান, কিন্তু কিছুই বলা ভালো মূর্তিটাকে দেখতে পাচ্ছে না। অন্য কোনো দরজা আছে
সেখান দিয়ে চলে গেছে ওটা